তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য প্রিপারেশন করছো, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য। তোমাদেরকে আমি প্রথমে বলে দিই যে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল অফিসারের 110টি পোস্ট বেরিয়েছে। 110টি পোস্টের উপরে আমরা রেগুলার সন্ধ্যা 6টার সময় চেষ্টা করব ক্লাস নিয়ে আসার জন্য বিভিন্ন টপিকের উপরে। আজকের যে টপিকটা হবে সেটা হবে 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্যাট মিনস 6 শিডিউল তোমাদের এক্সামের যে সিলেবাস, ভেরি ইম্পর্ট্যান্ট সিলেবাস, এবং এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের থাকবে। গত 1 নাম্বার যে ক্লাসটা আমি করিয়েছি সেখানে পিক্সেল পলিসি থেকে করিয়েছি এবং বিস্তারিত ডিটেলস আমি আলোচনা করেছি। পিক্সেল পলিসি জিনিসটা কি, কোথায় থেকে কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে এটা কাজ হয়। নেক্সট আমাদের ক্লাস আসবে পিক্সেল পলিসির উপর এমসিকিউ। আজকের ক্লাসটা হবে আমাদের 6 শিডিউল। এখানে আমি ভারতের সংবিধান কিভাবে 6 শিডিউল এসেছে, কেন এসেছে, কি প্রয়োজনে এসেছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। এবং নেক্সট পরবর্তী যে ক্লাসটা আসবে 4 নাম্বার, সেখানে 6 শিডিউলের উপরে এমসিকিউ প্রোভাইড করব। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা এটা আমাদের 4 নাম্বার ক্লাস। প্রথম যে দুটি ভিডিও দিয়েছি যেখানে নোটিফিকেশান 1 নাম্বার ভিডিওতে এবং নোটিফিকেশানটা সিলেবাস ডিটেলস আলোচনা করেছি। সেকেন্ড ক্লাস তোমাদের যে কোয়েরিগুলো, যে সমস্যাগুলো ওই ভিডিওতে আমি সলভ করতে চেষ্টা করেছি। 3 নাম্বার ভিডিও, যেটা 3 নাম্বার ভিডিও মানে 1 নাম্বার ক্লাস, সেখানে পিক্সেল পলিসি আলোচনা করেছি। আজকে করব 6 শিডিউল। এগুলো সবগুলোর ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও। তোমাদের সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করতে চেষ্টা করেছি। আশা করি ওই ভিডিওটি দেখার পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। আর 1 নাম্বার ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আবারও বলছি তোমাদের এমসিকিউ দেবো না। আজকের ক্লাসটা যে তোমাদের 6 শিডিউল জিনিসটা কি, কেন করা হয়েছে, কিউ করা হয়েছে, সব কিছু বিস্তারিত তুলে ধরবো এবং তোমাদের কনস্টিটিউশনের উপরে তোমাদের একটি ভালো ধারণা দিতে চেষ্টা করব। যারা কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করেছো তারা তো অবশ্যই জানবে, আমার থেকে অনেক বেটার জানবে। বাট তোমরা যারা বিগিনার, নতুন, আশা করি তোমাদের যে জানকারি আমি দেবো তাতে তোমাদের এক্সামের জন্য খুবই হেল্প হবে। ঠিক আছে, চলো। এখন তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসের শিডিউলগুলো কিভাবে আসবে। ওকে, এখন তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিতে চাই যে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। তোমরা সকলে জয়েন হয়েছো, এখানে প্রায় 9000-এর মতন মেম্বার রয়েছে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান ওইখানে আমি প্রোভাইড করে থাকি। কীভাবে জয়েন করবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, হয়তোবা টেলিগ্রাম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি বারবার বলছি গ্রুপে অবশ্যই জয়েন হবে। অনেক কিছু ইউটিউবে শেয়ার করা যায় না, গ্রুপের মাধ্যমে কিন্তু শেয়ার করে সবাই মিলে একটা ডিসকাস করা যায়, সবাই হেল্প হয়। ঠিক আছে, চলো আর কথা বলবো না, এখন আমরা শুরু করি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো আজকের যে ক্লাসটা আমি প্রথমে বলছি বিগিনারদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং ক্লাসটাতে আমরা টোটালি মানে কোনো ফাঁক রাখবো না। টোটালি আমরা ধারণা নেব যে 6 শিডিউল কেন এসেছে, কোথায় থেকে এসেছে, কিউ এসেছে, সম্পূর্ণ ধারণা নেব। যখন তোমাদের সম্পূর্ণ ধারণা তোমাদের মাথায় গেঁথে যাবে, যেখান থেকে কোশ্চেন করো, যা কিছু হোক তোমাদের কাজে আসবে এবং ইন্টারভিউর ক্ষেত্রেও তোমাদের কাজে আসবে। চলো প্রথমে আমরা যাই কই কনস্টিটিউশনে। তোমরা বলবে দাদা কনস্টিটিউশন তো সম্পূর্ণটা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, বাট তোমাদের একটি শাখা প্রশাখা তো রয়েছে 6 শিডিউল কনস্টিটিউশনের। তবে এটা কোথায় থেকে এসেছে, কিউ এসেছে, এটাও আমাদের জানতে হবে। চলো আমরা একটু পিছে যাচ্ছি। কোথায় পিছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাট মিনস ভারতীয় সংবিধান। ক্লিয়ার? চলো এখন তোমাদেরকে আমি বলি যে ভারতীয় সংবিধানটা, ভারতের সংবিধান যে ফার্স্ট টাইম যে গণপরিষদ গঠনের দাবি কবে থেকে হয়েছিল? ভারতের সংবিধানের জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। আমরা জানি গণপরিষদ গঠনের যে দাবি, ওইখান থেকে আমরা শুরু করব। দাবি হয়েছিল 1934 সালে। দাবিটা কে করেছিল? মানবেন্দ্রনাথ রায়। কে? মানবেন্দ্রনাথ রায়। এই কোশ্চেনটা আসে তোমাদের কিন্তু, হ্যাঁ, যদিও তোমাদের সিলেবাসে এখন নেই। জাস্ট মানবেন্দ্রনাথ রায় 1934 খ্রিস্টাব্দে গণপরিষদের দাবি করেছিল। ঠিক আছে, গণপরিষদের মাধ্যমে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা রেডি হয়েছিল, ফার্স্ট দাবি করেছিল। এবং আমরা চলো ডাইরেক্ট চলে যাই কই 1947-এ। মাঝখানে অনেক কিছু হয়েছে, এত ডিটেল আলোচনা করবো না, জাস্ট এইগুলো তোমাদেরকে টাচিং দিয়ে যাচ্ছি। চলো তারপরে আমরা 1947, 15ই আগস্ট 1947 আমরা জানি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছিল, একটি হিন্দুস্তান, একটি পাকিস্তান। আমরা এটা সকলেই জানি। চলো ইতিহাস বা কনস্টিটিউশনের এগুলো একটু ধারণা দিয়ে তোমাদেরকে আমি অ্যাডভান্স হচ্ছি। তারপরে
যে 1947 সালের 1947 সালের 29 আগস্ট একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। কি ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল? এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবকে করানো হয়েছিল বা চেয়ারম্যান বানানো হয়েছিল। কত সালে? 1947-এর 29 আগস্ট। ক্লিয়ার? চলো, তারপরে যে 26 নভেম্বর 1900 এই ড্রাফটিং কমিটি কী করেছে? আমাদের যে কনস্টিটিউশন ভারতের সেটাকে রেডি করেছে। রেডি করে 26 নভেম্বর 1949 সালে 26 নভেম্বর 1949 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য হতে যাচ্ছে। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখো, অনেক কিছু আশা করি নলেজ গেইন করতে পারবে। ঠিক আছে? চলো, আমি যেটুকু আমি জানি বা যেটুকু আমার দ্বারা হবে আমি বেটার দিতে চেষ্টা করব। চলো, তারপরে 26 নভেম্বর 1949 কী করেছিল? গণপরিষদ, যে গণপরিষদ গঠন করা হয়েছিল, এই গণপরিষদ কিন্তু ভারতের সংবিধানকে রেডি করেছে এবং এটাকে পেশ করেছে। রেডি হয়ে গেছে এবং সেটা সেই ডেটে কিন্তু এটা গৃহীত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1949-এর 26 নভেম্বর। 1949-এর 26 নভেম্বর। সেই জন্যই আমরা প্রত্যেক বছর 26 নভেম্বর কী ডে পালন করি? সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে আমরা পালন করি। কবে পালন করি? 26 নভেম্বর এভরি ইয়ার। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, বাট এটা ভাববে না তুমি একটি অফিসার, বি এ পার্ট অফ অফিসার, তুমি একজন অফিসার হতে যাচ্ছ, সুতরাং তোমার অনেক কিছু কনস্টিটিউশনের উপরে নলেজ থাকতেই হবে, না থাকলে হবে না। ঠিক আছে? চলো, তারপরে কি হয়েছে যে এখন আমরা যাই কি আর একটু অ্যাডভান্স হয়ে যায় ফটাফট। মানে অনেক লাভ দিয়ে আমরা চলে যাচ্ছি। তারপরে যখন কনস্টিটিউশন রেডি করেছিল তখন কনস্টিটিউশনের সর্বমোট ধারা কয়টা ছিল? ধারা মানে আর্টিকেল কয়টা ছিল? আর্টিকেল ছিল 395টি। 395টি মনে রাখবে। কখন? যখন ভারতের সংবিধানটা গৃহীত হয়েছিল। কত সালে? 26 নভেম্বর 1949 সালে। ক্লিয়ার? আর্টিকেল ছিল 395টি এবং যে পার্ট বা খণ্ড পার্ট ছিল কয়টি? 22টি পার্ট ছিল। এবং আমাদের যে আসছে শিডিউল, আমাদের যে শিডিউল মানে কি? অনুসূচি। শিডিউল মানে কি? অনুসূচি। শিডিউলে কতটা ছিল? 8টি শিডিউল ছিল। কখন ছিল এটা? যখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949-এর 26 নভেম্বর। তাহলে আর্টিকেল কয়টি ছিল? 395টি। পার্ট কয়টি ছিল? 22টি। এবং শিডিউল কয়টি ছিল? 8টি শিডিউল ছিল। পরবর্তী সময়ে ধাপে 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 কি হয়েছে সেই ধাপটিও কবে তোমাদেরকে আমি বলছি। পরবর্তী সময়ে যেমন ধরো 8টি শিডিউল ছিল, তারপরে পরবর্তী সময়ে তোমাদের আচ্ছা, এর মাঝখানে তোমাদের আরেকটি আমি লাইন দিই। এই যে সংবিধানটা রেডি হয়েছিল, গৃহীত হয়েছিল বলেছি, এটা রেডি হওয়ার মানে কতদিন সময় লেগেছিল? তোমাদের কোশ্চেনে আসে। কতদিন সময় ছিল? 2 বছর, 2 ইয়ার্স 11 মান্থ অ্যান্ড 18 ডে। 2 ইয়ার্স 11 মান্থ অ্যান্ড 18 ডে সময় লেগেছিল আমাদের সংবিধানটা রেডি করতে। ক্লিয়ার? চলো, এখন আমরা চলে যাই যে 8 নাম্বার শিডিউল পর্যন্ত সংবিধানে ছিল। তারপরে 1951 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 9 নাম্বার শিডিউলকে ভারতের সংবিধানে যোগ করা হয়েছে। জেনেছে যে 9 নাম্বার শিডিউলের প্রয়োজনীয়তা বোঝার পরে কিন্তু 9 নাম্বার শিডিউলকে 1951 সালে এটাকে ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে শিডিউল সংখ্যা। তারপরে 10 নাম্বার করা হয়েছে 1985-তে। 10 নাম্বার করেছে 1985 সালে এবং 11 নম্বর শিডিউল করেছে 1992 সালে। 1992 সালে 2টি শিডিউল হয়েছে, 1911 অ্যান্ড 12। ঠিক আছে? তাহলে বর্তমানে এখন পর্যন্ত 2024 পর্যন্ত আমাদের সংবিধানের শিডিউল কটা রয়েছে? 12টা শিডিউল রয়েছে। হয়তো বা পরবর্তী সময়ে যদি প্রয়োজনীয়তা আরও বুথ করে আরও দরকার প্রয়োজন পড়ে শিডিউল সংখ্যা বাড়তেও পারে। ক্লিয়ার? বর্তমানে মনে রাখবে আমাদের শিডিউল সংখ্যা রয়েছে 12টি। 12টি শিডিউলের মধ্যে আমাদের সিলেবাস রয়েছে কি? 6 নাম্বার শিডিউল। ক্লিয়ার? বুঝতে পেরেছ কোথায় থেকে শিডিউল এসেছে, সংবিধানের কয়টা শিডিউল কোথায় থেকে কিভাবে এসেছে? বুঝতে পেরেছ? হ্যাঁ, চলো, এখন আমাদের কি 6 শিডিউল। তাহলে 6 শিডিউল কোথায় থেকে এসেছে, কি এসেছে তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে দাদা 6 শিডিউলের প্রয়োজনীয়তা কেন হয়েছে? আর্টিকেলের মধ্যেই তো সব কিছু ভারতের সংবিধানের মেনশন করে দেওয়া হতো বা তো রুলস রেগুলেশন যা। তাহলে শিডিউলকে দেখো, শিডিউলের প্রয়োজনীয়তা এটাই। শিডিউল মানেই হলো এটা। যেমন তোমাদেরকে আমি সাপোজ বলি, যেমন আমাদের যদি প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আর্টিকেল কত নম্বরে রয়েছে? প্রধানমন্ত্রী সম্বন্ধে লেখা, রাষ্ট্রপতি সম্বন্ধে লেখা আর্টিকেল এত নম্বরে রয়েছে। বাট প্রধানমন্ত্রীর উপরে যে আরও বিস্তারিত তথ্য, এই তথ্যগুলো শিডিউলে রয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবেই যে কোনো একটা টপিক তো আর্টিকেলে রয়েছে, বা টপিকের সম্বন্ধে যে আরও বিস্তারিত ডিটেলস ব্যাখ্যা সেগুলো শিডিউলে দেওয়া হয়েছে। ঠিক আছে? শিডিউলের মধ্যে সেই রুলস রেগুলেশনটা দেওয়া হয়েছে, সেই কারণে শিডিউলের প্রয়োজনীয়তা পড়েছে। ঠিক আছে? চলো, এখন আমাদের যে 6 শিডিউল,
তাহলে আমাদের জানতে হবে কি 6 শিডিউলটা কি, কেন করা হয়েছে বা এটা কাদের উপর করা হয়েছে। তাহলে তোমাদেরকে বলি যে 6 শিডিউল, আচ্ছা 6 শিডিউলে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিতে চাই যে আমাদের যে সাজেশন সম্বন্ধে তোমাদের কোয়ারি, আমাদের সাজেশন যে তোমাদের সর্বমোট সাজেশন জানো ইংলিশের মধ্যে কতটা নাম্বার রয়েছে, 20 নাম্বার রয়েছে, এবং জিকের যে একটা পার্ট রয়েছে, জিকে এবং সি এর পার্ট, হ্যাঁ এখানে 20 নাম্বার রয়েছে, এবং যে জিএস অ্যান্ড এর মধ্যে তোমাদের রয়েছে কি 6 শিডিউল অ্যান্ড পিক্সেল পলিসি, এখানে রয়েছে সর্বমোট 80 নাম্বার। তাহলে আমাদের কাছে কি, আমরা তোমাদেরকে বলেছি যে আমরা 20 নাম্বার রেডি করব না। কেন করব না? তোমরা সকলে গ্রাজুয়েট লেভেল, ইংলিশ কি আসবে তোমরা মোটামুটি জানো, বা যে দুটো তোমাদের জানা রয়েছে এর মধ্যে তোমাদের আনসার দিতে হবে। এই কিছুদিনের মধ্যে তুমি প্র্যাকটিস করে পিডিএফ নিয়ে প্র্যাকটিস করে এটা আমি প্রয়োজনীয়তা মনে করি না, সেজন্য আমরা 20 নাম্বার কী করবো না, সাজেশন করব না বলে দিয়েছি। 80 নাম্বার আমাদের কাছে সাজেশন থাকবে। 80-র মধ্যে বর্তমানে টিল ডেট পর্যন্ত আমাদের কাছে 40 থেকে 45 নাম্বারের সাজেশন রয়েছে, আর বাকি 35 থেকে 40 নাম্বার সাজেশন আমরা রেডি করছি। 35 থেকে 40 নাম্বারের মধ্যে কি কি, 6 শিডিউল, আবার শোনো 6 শিডিউল, পিক্সেল পলিসি এবং ত্রিপুরার যে জিকে জিএসটা, এবং জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, আমরা জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ এগুলো আমরা 35 থেকে 40 মার্ক রেডি হচ্ছে, জাস্ট 5 থেকে 6 ডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। বর্তমানে আমাদের কাছে রয়েছে কি যে 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লাস জিকের যে হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন বা ভ্যারাইটিস টাইপের যে স্ট্যাটিক্যাল জিকে, সায়েন্স জিকের যে পার্টটা, কেন তুমি অফিসিয়াল লেভেলে এক্সাম দিচ্ছ, অল টাইপ অফ জেনারেল নলেজ তোমার পড়তেই হবে, এই পার্টটা আমাদের কাছে রয়েছে, যেখান থেকে সঙ্গে জিএস রয়েছে। জিএসের মধ্যে এত একটা ডিফারেন্স থাকবে না আমি বলছি, এই পার্টটা মিলে 40 থেকে 45, মানে হিউজ পরিমাণে 40 থেকে 45 মার্কের রয়েছে আমাদের কাছে। তোমরা এখন যারা আমাদের থেকে সাজেশন নিচ্ছ, তোমরা কি নিচ্ছ, 40 থেকে 45 মার্কের সাজেশন নিচ্ছ, যার মূল্য আমি রেখেছি কত, যেটা রেখেছি তোমরা জানছো, ওই মূল্য দিয়ে নিচ্ছ। আর বাকি যে 35 থেকে 40 নাম্বারের মধ্যে মেন টপিক 6 শিডিউল এবং পিক্সেল পলিসি সমেত ওই পার্টটা 5 থেকে 6 দিনের পরে পাবে, তখন ওটার মূল্য আমরা যা রাখবো ওইটা পে করে তোমাদেরকে নিতে হবে। অনেকে ভাবছো যে দাদা সম্পূর্ণটা কমপ্লিট হলে নেব, ঠিক আছে কমপ্লিট হলে নিতে পারো, বাট সম্পূর্ণটা কমপ্লিট হলে যদি মূল্য যদি 10 টাকা রাখা হয়, তাহলে কিন্তু কমপ্লিট হলে 10 টাকা পে করতে হবে। আর এখন যে পার্টটা নিচ্ছ এটার মূল্য যদি আমি 5 টাকা রাখি, 5 টাকা পে করে এটা নিচ্ছ, পরবর্তী সময় কিন্তু আবার 5 টাকা পে করে তোমার পরবর্তী পার্টটা নিতে হবে, ঠিক আছে। কোনো সম্পূর্ণটা একসঙ্গে নিলে যে তুমি পয়সা কম পড়বে এমন না, কেন আমরা সাজেশন এইভাবেই রেডি করেছি, হাতে সময় নেই বলে। সুতরাং তোমরা যেভাবেই নাও, যেটা মূল্য এটাই তোমাদের পে করতে হবে, 10 টাকায় পে করতে হবে। এখন যদি নাও 5 টাকা পে করে যে পার্টটা রয়েছে এটা নিতে পারবে, পরবর্তী সময় 5 টাকা পে করে পরবর্তী পার্টটা নিতে পারবে, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, ক্লিয়ার। তো সুতরাং আমি বলবো যে পার্টটা আমাদের কাছে রয়েছে এটা নাও, নিয়ে তোমরা পড়াশোনা করো, বাকি 6-7 দিনের মধ্যে ওইটা রেডি হলো ওইটা নিয়ে পড়বে, কারণ হাতে তোমাদের তো একদম সময় নেই। সুতরাং তুমি টাইম ওয়েস্টেজ করলে একদিন হবে না। তুমি দেখো একটা অফিসিয়াল লেভেলে এক্সাম দিচ্ছ, অনেক কিছু পড়ার রয়েছে তোমার, ঠিক আছে। এর বাইরেও যদি তুমি এক্সট্রা সময় বের করতে পারো, এক্সট্রা আরও অনেক কিছু পড়ো, ঠিক না। তুমি কিন্তু মনে রাখবে একটা খুব ভালো রেসপেক্টফুল একদম পোস্ট কিন্তু এটা, ঠিক আছে। মানে তুমি একদম গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে তুমি এটাকে নেবেই না টোটালি, ঠিক আছে। তো সুতরাং বলবো, আর আমরা সাজেশন যা রেডি করছি একদম কেয়ারফুলভাবে যতটুকু পারছি আমি বেটার দিতে চেষ্টা করছি, আশা করি মোটামুটি ভালো একটা তোমরা রেসপন্স পাবে, ঠিক আছে। আবারও বলছি, শুধু আমাদের সাজেশনের উপরে যে বসে থাকবে না কিন্তু, কেন এটা অফিসিয়াল লেভেলের এক্সাম দিচ্ছ, তুমি এক্সট্রা এর বাইরেও তুমি পড়তে চেষ্টা করো, তাহলে বেটার এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। শুধু সাজেশনের উপরে বসে থাকবে তাহলে কিন্তু সম্ভব না, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো আমাদের কাছে যে পার্টটা রয়েছে এখন, এই পার্টটা তোমরা নিতে পারো, এর মূল্য যা রেখেছি এটা দিয়ে, পরবর্তী সময় যেটা মূল্য হবে ওই পার্টটার ওইটা দিয়ে ওইটা নিতে হবে, ঠিক আছে। আমরা ইনফর্ম করে দেবো 5 থেকে 6 দিন সময় লাগবে, কেননা সাজেশনগুলো এত ইজি না, বা এত ফটাফট সাজেশন একটা অফিসিয়াল লেভেলের এক্সামের রেডি করা সম্ভব না, হ্যাঁ। তো সুতরাং 5 থেকে 6 দিন আরও সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরতে হবে, বাকি পার্টটা নিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। কীভাবে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এখানে আমরা যে কোনো একটা পেমেন্ট করার একটা অপশন দেবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। আবার বলছি পিডিএফ রূপে টেলিগ্রামের মাধ্যমে সকলে নিতে হবে, হোয়াটসঅ্যাপে এটা হয় না। আশা করি আর কোনো সাজেশনের উপর কোনো ডাউট নেই সকলের, ওকে। চলো এখন আমাদের মূল টপিকের উপরে আমরা এসে পড়ছি। মূল টপিকটা কি আমাদের 6 শিডিউল। তাহলে শিডিউল কেন প্রয়োজনীয়তা, শিডিউলের কি বুঝতে পেরেছ। চলো এখন আমরা 6 শিডিউল সম্বন্ধে আলোচনা করব। 6 শিডিউলে কি রয়েছে দেখো, আমাদের যে নর্থ ইস্টের 4টি স্টেট কি, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, কি আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এইগুলোর যে
অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ বা ওইখানের যে আদিবাসী যারা রয়েছে বা যে পপুলেশন রয়েছে তাদের বেশভূষা চলবে কীভাবে চলবে, ওই স্টেটগুলো কীভাবে চলবে সব কিছুর উপর নির্ভর করে কিন্তু 6 শিডিউলকে রেডি করা হয়েছে। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে দাদা কনস্টিটিউশনের 5 শিডিউলও তো সেম উপজাতিদের উপর নিয়ে আদিবাসীদের উপর মেনশন লেখা হয়েছে, তাহলে 6 শিডিউলকে কেন ডিফারেন্ট করা হয়েছে 5 শিডিউল থেকে? তাহলে পুরা তো আদিবাসী যা আছে সব তো একটি শিডিউলের মধ্যে রাখতে পারতো। ইয়েস, তোমাদের কোশ্চেনও রাইট, বাট 5 শিডিউল যে ধরো আমাদের ইউপি, এমপি ওইখানের যে মেনশন করা হয়েছে আদিবাসীদের নিয়ে, তাহলে কি বুঝতে হবে শিডিউল মানে যখন সংবিধান রেডি করেছে যখন এটি তখন বোঝা গেছে যে ওইখানের যে আদিবাসীরা তাদের মানে চাল চলন বা যাই কিছু ওইটি ওইখানের পপুলেশনের লোকে অ্যাডজাস্ট হয়ে যায়, তারা মানিয়ে নিতে পারবে বা এমন একটাই কিছু ভেবেছিল, সেই কারণে এটাকে 5 শিডিউলে রেখেছে। আর নর্থ ইস্টের যে 4টি স্টেট বললাম ওইখানের যে উপজাতিরা রয়েছে তাদের বেশভূষা চাল চলনটা একটু ডিফারেন্স ভেবেই তাদেরকে এটা 6 শিডিউলে আলাদা করেছে। আমি তো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই কথা বললাম, কিন্তু এটার মধ্যে অনেক ছোট ছোট টপিক পার্ট রয়েছে যেটা আমি পরবর্তী সময়ে আলোচনা করব এবং এমসিকিউর মাধ্যমে ওইগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, কেননা তোমাদের এমসিকিউ টাইপেরই এক্সাম হচ্ছে। আর এমসিকিউ পড়ার আগে যদি তুমি একটু নলেজটা যদি ডিটেলস ব্রিফলি যদি একটু মাথায় গেঁথতে পারো তাহলে তোমার এমসিকিউ পড়াটা ইজি হয়ে যাবে এবং এমসিকিউ তুমি মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি বুঝতে পেরেছো 6 শিডিউলটা কেন করা হয়েছে। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, আমি তো দুলানে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। ঠিক আছে, সেই কারণে 6 শিডিউলটা রেডি করা হয়েছে। এখন কথা হলো যে 6 শিডিউলের মধ্যে আমি কোন রাজ্য বলেছি? আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই যে 4টি রাজ্য, সেই 4টি রাজ্যের মধ্যেও কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু যেমন ত্রিপুরার মধ্যে একটি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে কি TTADC, ঠিক আছে। এবং তোমাদের আগে আমি দেখো রেখেছি যে এই যে 4টি রাজ্য, এই 4টির মধ্যে রয়েছে মেঘালয়ের মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে কি? খাসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, জয়ন্তী হিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যান্ড গারু হিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তারপর রয়েছে মিজোরামের মধ্যে কয়টি রয়েছে? 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে কি? চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, লাই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মারা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের 6 শিডিউলের মধ্যে যে 4টি রাজ্য রয়েছে এর মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে এমসিকিউ যে মেঘালয়ে কতটি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? তাহলে 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে। ত্রিপুরাতে কতটি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? ত্রিপুরাতে 1টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে কি? অটোনোমাস ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এবং আসামে কয়টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? 3টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে কি? ডিমা ডিস্ট্রিক্ট অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কার্বি ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং বদল্যান্ড টেরিটরি কাউন্সিল। তাহলে আসামে কয়টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? 3টি। এমসিকিউ নোট করে নাও, আমি এগুলো রাখবো, তবে ভেরি ইম্পর্টেন্ট। আসামে কয়টি ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে? 3টি। মেঘালয়ে কয়টি? 3টি। মিজোরামে কয়টি? 3টি। শুধুমাত্র ত্রিপুরাতে রয়েছে কয়টি? 1টি। বুঝতে পেরেছো? চলো এখন তুমি বুঝতে পারো একটা জিনিস, এখানে তুমি পোস্টারটা দেখছো কি লেখা হয়েছে? আওয়ার ডিমান্ড 6 শিডিউল। কে বলেছে এটা? আওয়ার ডিমান্ড 6 শিডিউল কে ডিমান্ডটা করেছে? এটা দার্জিলিংয়ের কিছু গুর্খা একটি সম্প্রদায় রয়েছে, কমিউনিটি, ওরা ডিমান্ড করেছে এবং মণিপুর এবং লাদাখও কিন্তু এই ডিমান্ডটা করেছে তাদেরকে 6 শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করার। ভারতীয় সংবিধানের 6 শিডিউলের মধ্যে আরও এই স্টেটগুলোকে অন্তর্ভুক্তি করার, যেমন আমাদের 4টি স্টেট রয়েছে তাদেরকেও অন্তর্ভুক্তি করা। তার মানে তুমি এটা বুঝতে পারো যে 6 শিডিউলের মধ্যে ত্রিপুরার যে আদিবাসীরা রয়েছে, ট্রাইবাল কমিউনিটি রয়েছে, তাদের কিন্তু 6 শিডিউলের মধ্যে তাদের ওয়েলফেয়ারের ব্যাপারে বা এমন কিছু মেনশন করা হয়েছে যেটা নাকি তাদেরকে চাল চলন পোশাক ভারতের সংবিধানকে অনেকটা ইজি করে দেয় বা অনেকটা সুবিধা হয় সেই কমিউনিটির। সেই কারণেই তো ওরা ডিমান্ড করছে আমাদেরকেও 6 শিডিউলের অন্তর্ভুক্ত করো। বুঝতে পেরেছো? তার মানে 6 শিডিউলটা কিন্তু যে এখানে ম্যাক্সিমামটাই কিন্তু সুবিধার ক্ষেত্রে বা ওয়েলফেয়ার টাইপ কিন্তু 6 শিডিউলের মধ্যে অনেকটা মেনশন রয়েছে। ঠিক আছে, জাস্ট তোমাদের একটু ধারণা রাখো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের এমসিকিউ যে রিসেন্টলি সম্প্রতি কোন 2টি স্টেট 6 শিডিউলে অন্তর্ভুক্তি হওয়ার জন্য ডিমান্ড করেছে, কোশ্চেন আসতে পারে। কারণ অফিসিয়াল লেভেলের কোশ্চেন ছোটোখাটো টিকাটি অনেক কিছু তোমাদের কোশ্চেন হতে পারে, সুতরাং এগুলো তোমরা একটু মাথা রাখবে। ঠিক আছে, চলো এখন তোমাদের হলো এখন আমি কি রেখেছি দেখো 6 শিডিউল। হ্যাঁ, এখন তোমাদের এমসিকিউ আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। যে ভারতীয় সংবিধানের কত নং প্রভিশনে আর্টিকেল 6 শিডিউলের কথা উল্লেখ করা হয়েছে বা কত নং আর্টিকেলে 6 শিডিউলের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে দেখো আর্টিকেল কত
2442 and Article 2751. Article 2442 and Article 2751 এ ভারতীয় সংবিধানের 6 শিডিউলের কথা মেনশন করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ, বুঝতে পেরেছ? ওকে, তাহলে 6 শিডিউল, আশা করি তোমাদেরকে আমি 6 শিডিউল সম্বন্ধে একটু মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি। এই ধারণায় তোমাদেরকে হবে না, বাট এমসিকিউ হিউজ পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ হিউজ পরিমাণে তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে তোমরা 6 শিডিউল সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আবারও বলছি যে নেক্সট ক্লাস, এটা তো কত নাম্বার ক্লাস আমাদের? 2 নাম্বার ক্লাস। নেক্সট যে 3 নাম্বার ক্লাস আসবে, 3 নাম্বার ক্লাসে আমি কি করব, যে পিক্সেল পলিসির উপরে গতদিন ব্রিফ করেছি 1 নাম্বার ক্লাসে। 3 নাম্বার ক্লাসে পিক্সেল পলিসির উপর আমরা এমসিকিউ নিয়ে আসবো। মোটামুটি ইম্পর্টেন্ট দেখে ভালো একটা পরিমাণে তোমাদেরকে 10-20টা যাই হোক এমসিকিউ করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে যে পিক্সেল পলিসির যে ক্লাসটা আসবে আগামীকালকে চেষ্টা করবো 6টার সময় সেই ক্লাসটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, তোমরা আর প্রত্যেক দিনই 6টার সময়, সন্ধ্যা 6টার সময় ক্লাস নিয়ে আসতে চেষ্টা করবো। তোমরাও একটু ওয়াচ করবে। আর টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনটি তোমরা পেয়ে যাবে ফটাফট। ইউটিউবে অনেক সময় কী করে নোটিফিকেশান আসে না, আর্জেন্ট নোটিশ বা আর্জেন্ট কিছু হলে তোমরা টেলিগ্রাম থেকে জানতে পারবে। হ্যাঁ, টেলিগ্রামে সকলের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা লিঙ্কের দরকার নেই। টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, জয়েন হয়ে যাও। প্রায় 9000 মেম্বার মতন রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। আর স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড যদি কোয়েরি আশা করি ক্লিয়ার করে দিয়েছি। তারপরে কোনো কোয়েরি থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আবার বলছি, স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ রূপেই পাবে। শর্ট টাইমে এত কিছু করা যায় না, পিডিএফ রূপে পাবে। আর যাই পাবে একদম সলিড পাবে। আর যেটা পিক্সেল পলিসি আমি 6 শিডিউল রেডি করছি, হনেস্টলি বলছি খুব যত্ন সহকারে রেডি করছি, মোটামুটি একটা ভালো রেসপন্স তোমরা পাবে সেখান থেকে। সেই জন্য সময় লাগছে, আরও সম্ভবত 4-5 দিন 6 দিন সময় লাগবে। তবে আমি বলি একদিন আরও বেশি সময় লাগুক, বাট সাজেশনটা যেহেতু পারফেক্ট আমরা রেডি করতে পারি, এটাই আমাদের চেষ্টা রয়েছে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। আর যদি ক্লাসটি ভালো লাগে সকলে লাইক করবে। সকলকে থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।